হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফর্মা। আজ তোমাদের ত্রিভুজের তৃতীয় ক্লাস করানো হবে, পার্ট 3 ক্লাস। তো পার্ট 1 এবং পার্ট 2 তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে কি ক্লাসটার সাথে খুব সহজে রিলেট করতে পারবে। তো আজকের ক্লাসে মেইনলি আমরা যেটা করব সেটা হচ্ছে কি পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। ওকে, তো কিছু সামান্য রেজাল্ট থাকবে। তো মেইনলি আজকে যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে কি একটু মডারেট লেভেলের বা কনসেপচুয়াল বলতে পারো। তো সঙ্গে থেকে আজকের ক্লাস আমরা স্টার্ট করছি। ওকে, তো সবার প্রথম প্রশ্ন দেখো কি বলছে। 4, 5, 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ভেতরে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এটা একটা রেজাল্টের উপর বিষয়টা তোমরা নির্ণয় করতে পারবে। দেখো বাহু কি কি বলে দিয়েছে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে কি 3, 4, 5। তো আমি আগের ক্লাসে বারবারই বলেছি যে তোমরা ত্রিভুজের কিছু ট্রিপলেট আছে সমকোণী ত্রিভুজের, যেগুলো তোমরা মুখস্থ করে নেবে। তার মধ্যে এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা দেখা মাত্রই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ট্রিপলেট। তো সমকোণী ত্রিভুজের ট্রিপলেট এটা যদি মনে না থাকে তাহলে কি করবে, 5 স্কোয়ার করবে 25, বড় বাহু হলো এটা, আর দুটো ছোট বাহুর যে স্কোয়ারের সমষ্টি সেটা হচ্ছে কি এটা 9 + 16 ইকুয়াল টু 25। তাহলে এই দুটো হচ্ছে কি সমান, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এভাবে তোমরা পরীক্ষা করে দেখে নিতে পারো। ওকে, এবার বিষয়টা এটা বলেছে আমায় যে সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করলাম, এ বি সি নাম দিলাম, যার এটা এ বাহু, এটা বি এবং এটা সি। এর মধ্যে বৃহত্তম বর্গক্ষেত্র তুমি এর মধ্যে কিভাবে আঁকবে দেখো। একটা হচ্ছে তুমি এইভাবে আঁকতে পারো, এটা তো বৃহত্তম বর্গক্ষেত্র হচ্ছে না, তাহলে বৃহত্তম বর্গক্ষেত্র আঁকতে হলে আমায় এভাবে আঁকতে হবে, সব থেকে বড় বর্গক্ষেত্র। ঠিক আছে, রাইট। এবং এটা আরেক ভাবে আঁকা যায়, ঠিক আছে, সেখান থেকেও এটাই প্রুফ যে এটা হচ্ছে কি এইভাবে আঁকলে তোমার সব থেকে বড় বর্গক্ষেত্র তুমি পাবে। ঠিক আছে, এবার এর যে রেজাল্ট হচ্ছে কি ত্রিভুজের, এটা নোট ডাউন করবে, অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের বাহুর যে তোমার রেজাল্টটা রয়েছে সেটা হচ্ছে কি a ইন্টু বি বাই a প্লাস বি। এটা করে দিলেই তোমার আনসার বেরিয়ে যাবে। তাহলে এ বি, এখানের মধ্যে বড় বাহু তো হচ্ছে 5 ত্রিভুজ, তাহলে ছোট দুটো বাহু হচ্ছে একটা 3 একটা 4, তাহলে 3 ইন্টু 4 বাই 3 প্লাস 4, এটা কি বেরোচ্ছে বাহু যদি এক্স হয় তাহলে 3 4 12, 4 আর 3 হচ্ছে কি 7। এবার কি বলেছে, আমার কাছে কি চেয়েছে ক্ষেত্রফল, এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 12 স্কোয়ার করলে হয় 144, 7 স্কোয়ার করলে হয় 49। এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, এই রেজাল্টটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। এটা একটা কনসেপচুয়াল পার্ট, এটা তোমরা স্কিপ করে যেতে পারো, কিন্তু যদি দেখে নাও তাহলে তোমাদের রেজাল্টটা মনে থাকবে, কিছু বিষয় শিখতে পারবে। দেখো আমি ধরলাম কি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে কি এক্স। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে কি এক্স, তাহলে চারিদিকেই প্রত্যেকটা বাহু এর সমান, 4টে বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে কি এক্স। ঠিক আছে, একটা লিখলাম ডি এবং এটার নাম দিলাম ই, এটা নাম দিলাম হচ্ছে কি এফ। ঠিক আছে, এবার দেখো বড় যে ত্রিভুজটা রয়েছে, তাহলে বড় ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি হবে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এ ডিই ত্রিভুজ এ ডিই প্লাস এই যে বর্গক্ষেত্র সেটা হচ্ছে কি, বর্গক্ষেত্রটা পরে লিখবো। আর একটা ত্রিভুজ দেখো এখানে হয়েছে ইএফসি, ত্রিভুজ ইএফসি, আর একটা হচ্ছে কি বর্গক্ষেত্র কি ডিইএফ বি, বিডিইএফ লিখি। ওকে, বিডিইএফ, এই চারটে মিলিয়ে হচ্ছে কি এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো আমি প্রথম যে ত্রিভুজটার, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজের এই জায়গাটার
গোটাটা যদি এ হয়, গোটা ত্রিভুজের বাহুটা যদি এ হয়, তাহলে এইটুকু পার্টটার তোমার দৈর্ঘ্য কত হবে? এ মাইনাস এক্স। কারণ কি, এটা হচ্ছে কি এক্স, গোটাটা হচ্ছে এ, সেখান থেকে যদি এক্স বাদ দেওয়া হয় তাহলে এই ছোট পার্টটা কি হবে? এ মাইনাস এক্স। বোঝাতে পারলাম? তাহলে এই যে ত্রিভুজটা এ ডি ই, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে করব? এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বার করবো দেখো, এই ত্রিভুজটা লিখছি আমি, ওকে। হাফ ইন্টু ভূমি কি আছে? এক্স, এক্স ইন্টু উচ্চতা কি আছে? এ মাইনাস এক্স। ঠিক আছে, এরপরে দেখো আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে লিখবো? এই যে জায়গাটা, এই যে ভূমি এফ সি, এর মান কি হবে বলো? এফ সি এর মান কি হবে? এফ সি এর মান হবে, গোটাটা যদি বি হয় আর এটুকু পোর্শন যদি এক্স হয়, গোটাটা বি, এটুকু পোর্শন হচ্ছে কি এক্স, তাহলে এইটুকু পোর্শনটা কি হবে? বি মাইনাস এক্স। এই জায়গাটা হবে কি? বি মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানটা লিখি আমি, এটার ক্ষেত্রফল লিখি, হাফ ইন্টু ভূমি কি আছে? বি মাইনাস এক্স, বি মাইনাস এক্স। আর এর উচ্চতা কি আছে দেখো, এখান থেকে এটার উচ্চতা কি আছে বর্গক্ষেত্রে এই বাহুটা, এটা হচ্ছে কি এক্স, প্লাস বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটার ফর্মুলা কি? এক্স স্কোয়ার। বোঝা গেল? এবার এই যে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করি যদি আমি, তাহলে এটা কি হবে? এটা সমান হবে হাফ ইন্টু ভূমি কি আছে? আর বি, আর উচ্চতা কি আছে? এ। ব্যাস, এটা সমান হচ্ছে কি তিনটে। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করে তোমাদের ওই রেজাল্টটা বেরোবে। ক্যালকুলেশনটা ভীষণই ইজি। দেখো এখান থেকে আমি হাফ কমন নিলাম, হাফ কমন নিলাম এখান থেকে। ঠিক আছে, এখান থেকে যদি আমি হাফ কমন নিই তাহলে পড়ে থাকবে কি এই জায়গাটা? এক্স ইন্টু এ মাইনাস এক্স, প্লাস এটা পড়ে থাকবে এক্স ইন্টু বি মাইনাস এক্স, আর পড়ে থাকবে কি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের কাছে তো হাফ নেই, তাহলে এখান থেকে যদি আমি হাফ নিতে যাই তাহলে এখানে আমাকে টু এবং নিচে একটা টু দিতে হবে। এই হাফটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে টু এক্স স্কোয়ার পড়ে থাকবে, প্লাস টু এক্স স্কোয়ার। এই জায়গাটা বোঝাতে পারলাম? ধরো হাফ আমি কমন নেব, তাহলে এখানটা তো আমাকে টু এক্স হয়ে যাবে, কারণ হাফ হাফ কেটে গেলে এটা আবার এক্স স্কোয়ারই হয়ে যায়। ঠিক আছে, তাই হাফ কমন নিলে এই জায়গাটা আমাকে টু এক্স লিখতে হবে। যদি ভীষণ কঠিন লাগে তো তোমরা স্কিপ করে যেও, আর যদি মনে হয় যে না একবার দেখে নি, তাহলে দেখে নেবে। এবার হাফ লিখলাম, আর এখানে কি আছে? হাফ ইন্টু এ ইন্টু বি। এবার এখানে দেখো কি কি হচ্ছে? এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে এক্স এক্স হলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার। এখানে দেখো প্লাস টু এক্স স্কোয়ারের দিকে দুটো মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে সবটাই কেটে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি? এখানে দেখো এই হাফের সাথে এই হাফ কাটছে, এখানে পড়ে থাকছে কি? এ এক্স প্লাস বি এক্স, আর এখানে থাকছে কি? এ ইন্টু বি। তাহলে বুঝতেই পারছো এখান থেকে এবার আমি এক্স কমন নেব, তাহলে এক্স কমন নিলে কি কি হয়? এ প্লাস বি বাই ইন্টু এ ইকুয়াল টু এ বি। এবার এখানে যদি আমি এক্স লিখি তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু হবে এ ইন্টু বি বাই এ প্লাস বি। এটা হচ্ছে কি তোমাদের রেজাল্ট, এ ইন্টু বি বাই এ প্লাস বি। তো এটা একটা কনসেপচুয়াল পার্ট যেটা তোমরা স্কিপ করতে পারো, তোমাদের এটা দেখে নাও, কিন্তু মুখস্থ এই জায়গাটা তোমাকে করতে হবে যে বাহুর দৈর্ঘ্য হবে এ ইন্টু বি বাই এ প্লাস বি। এটা নোট ডাউন করে নেবে, এটা তোমাদের সব, এটা থেকে যে রেজাল্টটা বেরোলো সেটা। ঠিক আছে, বৃহত্তম বর্গক্ষেত্র দিলে তাহলে কি বার করবে? তার বাহু হচ্ছে কি এটা। ঠিক আছে, তাই স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি? বাহু চেয়েছে। ঠিক আছে, পরিসীমা সমান বলে দিয়েছে। পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়? সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়? 3a। আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4 ইন্টু বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহু ধরলাম 4x, দুটো তোমাকে আলাদা ধরতে হবে, তাহলে 3a সমান 4x। এটা তোমাকে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4x। এটা আমাকে সমান করলাম। ঠিক আছে, এরপর আমাকে কি বলে দিয়েছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? √3/4 ইন্টু বাহু স্কোয়ার।
ইকুয়াল টু কত বলে দিয়েছে, 16√3, তাই তো? তাহলে এখান থেকে বাহু অর্থাৎ কি আমি এ পেয়ে যাব, √3 কাটলাম, তাহলে এ স্কোয়ার, বাহু মানে হচ্ছে কি এ ধরলাম, এ স্কোয়ার ইকুয়াল টু 16 × 4, তাহলে এ ইকুয়াল টু কি হবে, √16 × 4, 16 রুট করলে এটা 4, এটা হচ্ছে কি 2, তাহলে 4 2 8, তাহলে এ বেরিয়ে গেল আমার হচ্ছে কি 8। তাহলে এবার কি বলেছে, বর্গক্ষেত্রের বাহু কত, তাহলে আমি লিখতে পারি 4x ইকুয়াল টু 3a, তাহলে x ইকুয়াল টু কি হবে, 3a মানে কত 8, তাই তো? 3 × 8 বাই এই 4টা নিচে যাবে, এটা বোঝাতে পারলাম। 4 2 8 2 3 6, তাহলে x ইকুয়াল টু কত বেরোলো 6। 3a এর জায়গায় 8 এর মানটা পুট করলাম, 3a বাই 4। ঠিক আছে, বোঝাতে পারলাম, খুবই একটা ইজি অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি, ক্ষেত্রফল 6 বর্গ সেমি, তাহলে বাকি দুটি বাহুর দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে দিয়েছে, আর একটা কি বলে দিয়েছে, ক্ষেত্রফল। অতিভুজ বলে দিয়েছে, অতিভুজ কত 5 সেমি, আর কি বলেছে আমার, ক্ষেত্রফল, এখানটা লিখছি, ক্ষেত্রফল বলে দিয়েছে 6 বর্গ সেমি। তাহলে একটা জিনিস দেখো, আমি একটা ত্রিভুজ আঁকলাম যার এটা হচ্ছে কি 5, তাহলে ট্রিপলেট অনুযায়ী তোমরা যদি অপশন গুলো চেক করো, তাহলে ট্রিপলেট অনুযায়ী অপশনে কি আছে দেখো, 3 4 5 একটা ট্রিপলেট, এখানেই তোমার অঙ্ক হয়ে গেল, যে বাকি দুটো বাহু হচ্ছে 3 4 5, আর কিছু ভাবতেই হবে না, যদি ট্রিপলেট তোমার মনে থাকে। এরপরে যদি তোমরা এটাকে চেক আউট করতে চাও, যে ক্ষেত্রফল 6 কি করা হয়, হাফ ইন্টু ভূমি আর সরি ভূমি আর উচ্চতা 4 × 3 করলে কি হয়, 2 2 4 3 2 6, তাহলে ক্ষেত্রফলও 6 হয়ে যাচ্ছে, অপশন থেকে চেক করো। ঠিক আছে, তাহলে কি হলো, এটা আমার একটা এর বাহু হচ্ছে কি 3 এবং 4। ওকে, এরপর হচ্ছে দেখো, যদি তোমার ধরো এই ট্রিপলেটের মধ্যে না পড়লো, ঠিক আছে, ট্রিপলেটের মধ্যে যদি না পড়ে, তাহলে 25, 5 স্কোয়ার হচ্ছে 25, বাকি যে দুটো বাহু হবে তাদের স্কোয়ারের যোগফল 25 হতে হবে। ঠিক আছে, যে যে কটা তোমার অপশন আছে সেখানে দেখো, এটা একমাত্র 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16 করলেই এদের যোগফল 25 আসবে, এভাবে দেখতে পারো। আর একটা হচ্ছে কি তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এই দুটো বাহুর গুণফল ইকুয়াল টু, ক্ষেত্রফল লিখেছে এটা, তাহলে দুটো বাহুর গুণফল, এই যে এই বাহুটা এবং এই বাহুটার গুণফল, যেটা হচ্ছে কি বি ইন্টু এইচ, সেটা কত হবে 12, এটা এটা দুইটা যদি এদিকে যায় তাহলে 6 2 12, তাহলে দুটো বাহুর গুণফল 12 হতে হবে। সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, এখানেই তো আমাদের বিষয়টা সহজ হয়ে গেছে, যে একটা 5, তাহলে এই দুটো বাহুর গুণফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এই দুটো বাহুর গুণফল হবে কি 12। তাহলে এমন মানে অপশন থেকে চেক করো যে এমন যে দুটি বাহুর গুণফল 12 হবে, সেটা হচ্ছে কি 3 × 4 এর গুণফল হচ্ছে কি 12। ঠিক আছে, এভাবে তোমরা এটা চেক আউট করতে পারো। ওকে, তাহলে এই দুটো প্রসেস, একটা হচ্ছে কি এর অতিভুজ দেখে যে এদের স্কোয়ার করে যোগফল 25 আসছে নাকি, এরা সমান হচ্ছে নাকি, আর এদের ক্ষেত্রফল যেহেতু 6 বলে দিয়েছে, 6 সাথে 2 গুণ করলে তো যে দুটোর গুণফল এর সাথে ম্যাচ করবে 12-র সাথে, তাহলে সেটা হচ্ছে কি দুটি বাহু। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, এরকম ধরনের অঙ্ক আমি আগেও করেছি, কি বলেছে, 10 এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব হচ্ছে কি 12 মিটার, তো শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত মিটার। ওকে, 10 15 12, দুটো স্তম্ভ রয়েছে, একটা হচ্ছে কি 10, একটা হচ্ছে কি 15। ঠিক আছে, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে কি 12, এটা হচ্ছে কি 10, এটা হচ্ছে কি 15। তোমাকে কি জানতে চেয়েছে, এই এই দুটো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব, দুটো স্তম্ভের শীর্ষের মধ্যে দূরত্ব কত। তাহলে আমি যদি এখানে একটা লাইন টেনে দিই, এখানে যদি আমি একটা লাইন টানি, তাহলে এটার 12 হবে, কারণ কি এই দুটোর মাপ হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে কি 12, তাই তো। আর এই গোটাটা যদি 15 হয়, দেখো এটা 10, তাহলে এতটা অব্দি হচ্ছে কি 10,
তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত? 5। তাহলে এটা 12, এটা 5। ট্রিপলেট অনুযায়ী তোমরা আনসার পেয়ে যাবে, এটা হচ্ছে কি 13। 5, 12, 13 একটা ট্রিপলেট গঠন করে। 5, 12, 5, 12, 13। 5, 12, 13 একটা ট্রিপলেট গঠন করে। এটা তোমাদের আমি আগেই পড়িয়েছি। তা না হলে কি হবে, যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব অর্থাৎ এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বি স্কয়ার। তাহলে এ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইচ মানে এখানে 25, মানে 5 স্কয়ার মানে 25, আর বি মানে হচ্ছে কি 12, 12 স্কয়ার মানে হচ্ছে 144। এই রুট ওভার করা হলো, তাহলে 169 এর রুট ওভার করলে কত হয়? 13। You will get your answer. এই ট্রিপলেটটা মনে রাখলে 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে। 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু 3টি দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে কি 2, 3, 4। ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমাকে বাহুর অনুপাত দিয়ে দিয়েছে, আর একটা কি বলে দিয়েছে? পরিসীমা। পরিসীমা কত বলেছে? 18। আর বাহুর অনুপাত দিয়েছে কি? বাহু বলে দিয়েছে কি 2:3:4। এটা বাহু বলে দিয়েছে। তাহলে এটা কি ত্রিভুজ? এটা প্রথমে আমাকে বুঝতে হবে এটা কি ত্রিভুজ। দেখো পরিসীমা 18 মানে কি 3টি বাহুর যোগফল হচ্ছে কি 18, এটা আমরা বুঝতে পারছি। তাহলে পরিসীমা মানে হচ্ছে যদি তুমি এক্স ধরতে পারো বা নাও ধরতে পারো। আমি যদি এক্স না ধরি তাহলে 2:3:4 সমান 18। 9 ইউনিট মানে হচ্ছে কি 18। তাহলে 1 মানে কত? 9, 2, 18। তাহলে 1 ইউনিট যদি 2 হয় তাহলে বাহুগুলো কি হবে? একটা বাহু হবে 2 × 2 4, একটা হবে 6, একটা হচ্ছে কি 8। দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কোনো ট্রিপলেট গঠন করছে না। এটা ট্রিপলেট গঠন করছে না মানে এটা কোনো সমকোণী ত্রিভুজ নয়। ঠিক আছে, বা এভাবে দেখতে পারো কি মানে 8 মানে হচ্ছে কি 64, 36, আর এটা মানে হচ্ছে 16। 16 আর 36 এর যোগফল কি 64 সমান হচ্ছে না। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ নয়, এটাই বলতে চাইছি। ওকে, তাহলে এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ যার 3টি বাহু হচ্ছে কি অসমান। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন আমার কাছে 3টি বাহু জানা থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? তার সূত্র আমরা আগে করেছি। দেখো এরিয়া ইকুয়াল টু কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এখানে এস মানে কি? এস মানে হচ্ছে কি 3টি বাহুর যোগফল বাই 2, কারণ কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমা বাই 2। পরিসীমা তো বলে দিচ্ছে, এটা করার প্রয়োজনে 18। পরিসীমা 18 মানে 18/2 মানে হচ্ছে কি 9। তাহলে এস মানে হচ্ছে কি 9, এস মানে হচ্ছে কি 9। তাহলে এবার আমরা এরিয়াটা খুব সহজেই পাবো, কারণ সবকটা ইনফরমেশনই আমরা পেয়ে গেছি। তাহলে রুট ওভার এখানে এস মানে কি 9, 2 9 মাইনাস 4, 9 মাইনাস 6, আর 9 মাইনাস 8। ওকে, তাহলে রুট ওভার করলে কি হয় দেখো 9 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 1। তাহলে এখান থেকে রুট ওভার করলে কি বেরোবে দেখো, শুধুমাত্র 9 বেরোবে, কারণ এটা কি 3 এর স্কয়ার। তো এটা বেরোলো বাইরে 3, আর বাকিটা ভেতরে থাকবে 5 3 15, কারণ এটা রুট ওভার হবে না। তাহলে এটাই আমাদের রাইট আনসার। ওকে, আমরা 6 এ যাচ্ছি। দেখো কি বলছে। একটি ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে কি 40 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 17। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, পরিসীমা বলে দিয়েছে কত, দেখো ইনফরমেশন আমি লিখি প্রথমে। পরিসীমা বলে দিয়েছে কি 40, ক্ষেত্রফল বলে দিয়েছে কি 60, আর যে বড় বাহু বলে দিয়েছে কি মানে এ বি সি যদি 3টি বাহু হয়, এ বি সি যদি 3টি বাহু হয়, একটা বাহুর দৈর্ঘ্য বাই দিয়ে দিয়েছে 17, যেটা হচ্ছে কি বড় বাহু। তাহলে আমার কাছে আর দুটো বাহুর যেটা হচ্ছে কি জানা নেই, এবং আমার কাছে জানতে কি চাওয়া হচ্ছে যে ছোট বাহুর দৈর্ঘ্য কত, সেটা এভাবেই ছোট বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো একটা জিনিস, 3টি বাহুর যোগফল তাহলে 40, পরিসীমা যেহেতু 40, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 40।
তাই তো? এটা আমরা বুঝতে পারছি। এর মধ্যে একটা বাহু বলে দিয়েছে আমার 17, মানে এটা হচ্ছে কি 17, তাই তো? তাহলে এ প্লাস বি কত? এ প্লাস বি কত হলো? 40 মাইনাস 17, তাহলে কত হচ্ছে? এটা 3, এটা হচ্ছে 2, 23। এ প্লাস বি এর যোগফল হচ্ছে কি 23, এটা মাথায় রাখো। এ প্লাস বি এর যোগফল হচ্ছে কি 23। ওকে, এবার এরিয়া আমাকে বলে দিয়েছে কি 60। এবার দেখো, যখনই বড় বাহু 17 বলে দেবে, আমি তোমাদের কিছু ট্রিপলেট মুখস্থ করতে বলেছিলাম। আমাদের হচ্ছে কি 8, 15, 17, এই ট্রিপলেটটা তোমার মনে আছে? পেলে 17 এই ট্রিপলেটের মধ্যে, তাহলে এই দুটোর যদি তুমি যোগ করো 8 প্লাস 15 হচ্ছে কি 23। 8 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে কি 23। তাহলে দেখো, আমি এখানে আর কিছু আমাকে ভাবতেই হবে না। যদি এটা 8 হয়, এটা যদি 15 হয়, তাহলে দেখো এই তিনটের যোগফল 8 প্লাস 15 প্লাস 17 করলে কি এদের যোগফল হচ্ছে কি 40। তাহলে মিলে যাচ্ছে। এবার আমি দেখি ক্ষেত্রফলটা মিলছে নাকি। ক্ষেত্রফল কত বলেছে? 60। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, এর যদি বড় বাহুটা হচ্ছে কি 17 হয়, তাহলে এই দুটো বাহু হবে, একটা 8, একটা হবে 15। তাহলে দেখি এরিয়া কি হবে, হাফ ইন্টু ভূমি, মানে ভূমি আর বা উচ্চতা এই দুটোই হবে, 10 টু 15, 2 4 8, 4 15 হচ্ছে কি 60। দেখো ক্ষেত্রফলও মিলে যাচ্ছে। চোখ বন্ধ করে তুমি সেক্ষেত্রে কি বলবে? আনসার দিয়ে দেবে কি ছোট বাহু হচ্ছে কি 8। এই বিষয়গুলো একটু দেখে তোমাকে এই অঙ্কটা সলভ করতে হবে। ওকে, আর দেখো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে 3.46 সেমি। ত্রিভুজের পরিসীমা কত? এখানে √3 এর মান দিয়ে দিয়েছে, দেখো 1.73। বুঝতে পারছো? সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে 3.46, তাই তো? সমবাহু ত্রিভুজের উচ্চতা কি দিয়েছে? 3.46, তাই তো? আর √3 এর মান কি দিয়েছে? 1.73। কারণ কি, দেখো সমবাহু যখনই ত্রিভুজ, তার যখনই উচ্চতা দিয়ে দেবে, তা উচ্চতার সাথে বাহুর যে সম্পর্ক সেটা কি √3/2 ইন্টু বাহু। উচ্চতা মানে কি? উচ্চতা মানেই কি √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু 3.46। এটা আমরা লিখতে পারি, কারণ উচ্চতা মানেই হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি এখান থেকে বাহু লিখি। বাহু ইকুয়াল টু কি হবে? 3.46 ইন্টু 2/√3। এবার √3 জায়গায় আমি √3 মানটা বসাতে পারি কি 1.73। এটার সাথে দেখো এটা কাটছে নাকি, 2 3 6, 2 7 14, 2 কিন্তু হ্যাঁ কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটছে। ঠিক আছে, যেহেতু এটারও দুটোর আগে ডেসিমেলটা আছে, এটারও দুটোর আগে ডেসিমেল আছে, তাহলে সেক্ষেত্রে ডেসিমেলে কোনো ইফেক্ট করবে না। ওকে, তাহলে 2 ইন্টু 2 কি হচ্ছে 4। বাহু কত পেলাম আমি? 4। তাহলে আমার কাছে কি চেয়েছে? সমবাহু ত্রিভুজের পরিসীমা চেয়েছে। পরিসীমার ফর্মুলা কি বলো? সমবাহু ত্রিভুজে যেহেতু তিনটি বাহুই সমান, তা এর পরিসীমা হচ্ছে 3a। 3a মানে 3 ইন্টু বাহু। 3 ইন্টু বাহু কত? ইন্টু 4 মানে হচ্ছে কি 12। আনসার হচ্ছে কি 12। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 8 দেখো কি দিয়েছে। এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে বিডি ইজ টু ডিসি ইকুয়াল টু 4:5। এবিডি ইকুয়াল টু 60 বর্গ সেমি, অর্থাৎ এবিডি এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 60 বর্গ সেমি। তাহলে এডিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? মানে একটা ত্রিভুজে তোমার দিয়ে দিয়েছে ক্ষেত্রফল। আগে আমি কোশ্চেনটা বুঝি। এবিসি, ঠিক আছে, এবিসি এর মধ্যে ডি এমন একটি বিন্দু, মানে এরকম একটা বিন্দু যে যার বিডি আর ডিসি হচ্ছে 4, 5 এরকম ভাবে বিভক্ত। ঠিক আছে, এবার ত্রিভুজ এবিডি না কি দিয়েছে দেখি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কি 60। ঠিক আছে, তাহলে এডিসি কত?
ত্রিভুজ এ ডি সি কত, এটা তোমার কাছে জানতে চেয়েছে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে কি বিডি ইজ টু ডিসি 4:5। মানে কি এই যে বিসি বাহুটাকে যে অনুপাতে ভাগ করেছে সেটাই তো এটা, যে বিডি এটা 4 হলে এটা 5। ঠিক আছে, এবার দেখো আমাকে এটা বলে দিয়েছে 60, তাহলে এটা কত? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যে কোনো কৌণিক বিন্দু থেকে যে কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকা যায় তাহলে কি বলা হয়? ত্রিভুজের উচ্চতা বলে, তাই তো? এটা হচ্ছে কি একটা, এটা উচ্চতা নয় কিন্তু এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব হতে হবে। এটা যদি লম্ব হয়, এটা যদি লম্ব হয় মানে এদিকে দিকে 90 করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি হাইট। তাহলে একটা বিষয় তো এখানে, যে ত্রিভুজ এ বি সি এর হাইট হচ্ছে যেটা, সেটাই ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি এর হাইট। এটা বুঝতে পারছো তো? একই হাইট, এটা হচ্ছে মেন পয়েন্ট তোমার বোঝার ক্ষেত্রে, যে ত্রিভুজ এ বি সি এর যে হাইট সেটাই হচ্ছে কি ত্রিভুজ এ বি ডি এর হাইট এবং ত্রিভুজ এ ডি সি এর হাইট। ঠিক আছে, কারণ এই যে কৌণিক বিন্দুটা, এই যে কৌণিক বিন্দুটা, এটা দুটো ত্রিভুজেরই কৌণিক বিন্দু, এ বি ডি এরও কৌণিক বিন্দু, এ ডি সি এরও কৌণিক বিন্দু। ঠিক আছে, তাহলে হাইট হচ্ছে কি সবেরই সেম। এবার তুমি যদি ভাবো ত্রিভুজ এ ডি সি, এই যে ত্রিভুজটা রয়েছে এরকম করে, এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ এ ডি সি, এ ডি সি ত্রিভুজের হাইটটা তো এইভাবে আসছে। ঠিক আছে, এটাই হাইট। হাইট মানে এটাই যে কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব ডিসির উপর। এই বিন্দু থেকে আর লম্ব তো আঁকা এদিকে সম্ভব নয়, এই বিন্দু থেকে লম্ব এটাই হবে। এটা মানে যদি এটা ত্রিভুজ থেকে বাইরেও মানে দেখাচ্ছে, কিন্তু তোমরা ব্যাপারটা নিয়ে কনফিউজড হবে না, কারণ এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বই হলো কি এর হাইট। তাহলে সেটা ত্রিভুজের ভেতরে অঙ্কন হোক বা ত্রিভুজের বাইরে আঁকা হোক। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি ক্লিয়ারলি বললাম। ওকে, মোট কথা ত্রিভুজের যে হাইট সেটা এখান থেকে এতটা, ওপর থেকে নিচ অব্দি যেটা যে কোনো জিনিসের হাইট বলা হয়, মাথা থেকে এর মাথা এটা, ভূমি এটা। ঠিক আছে, দ্যাটস ওয়াই তিনটে ত্রিভুজের হাইটই হচ্ছে কি সমান। এবার যখন এরকম হবে যে হাইট সমান, এরকম আরো তোমাকে ত্রিভুজ দিল, আরো ত্রিভুজ দিল, তাদের যে ভূমির অনুপাত সেটাই হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাদের যে ভূমির অনুপাত তাদের এটা ক্ষেত্রফলের অনুপাত। তার মানে আমি এটা বুঝতে পারছি যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বিডি ইজ টু ডিসি যেহেতু 4:5, তাই ক্ষেত্রফল মানে এরিয়া অফ এ বি ডি ইজ টু এরিয়া অফ এ ডি সি ইকুয়াল টু 4:5। এটা তোমরা নোট ডাউন করবে। যদি হাইট একই হয়, উচ্চতা একই হয়, এগুলো জ্যামিতির কনসেপ্ট, জিওমেট্রি কনসেপ্ট। ঠিক আছে, জিওমেট্রিক্যাল কনসেপ্ট। এবার বিষয়টা কিছু ক্ষেত্রে এগুলো তোমাদের জেনে রাখা ভালো। এবার যদি মনে রাখতে না পারো বা কিভাবে হলো বিষয়টা, সেটা আমি তোমাদের আসছি এবার। ঠিক আছে, ধরো এ বি ডি এর, ধরো এটা আমি জানি না, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু এর ভূমি কি বিডি আর এর উচ্চতা কি এইচ, এবার হাফ ইন্টু এর ভূমি কি ডিসি, এর উচ্চতা কি এইচ। কারণ দুটি ত্রিভুজেরই উচ্চতা একই। আমি কি বললাম, মেন যে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই। ঠিক আছে, তাহলে দেখো এইচ এইচ দুদিক থেকে কাটবে, হাফটাও কেটে যাবে, তাহলে কি হবে বিডি ইজ টু ডিসি, যেটা হচ্ছে কি 4:5। এই পয়েন্টটা বুঝতে পারলে কিনা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওকে, তো এটা আমরা বুঝতে পারছি তাহলে যে ক্ষেত্রফলও তাহলে কি 4:5, ভূমি যেহেতু 4:5, ক্ষেত্রফল 4:5। এটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে যখনই ত্রিভুজ একই থাকবে, একই কৌণিক বিন্দু থাকবে, যতগুলো ত্রিভুজ হোক, এইখানেও যদি তোমার একটা ত্রিভুজ দেয়, এখানেও যদি তোমাকে একটা ত্রিভুজ দেয়, যতই ত্রিভুজ দেয় তাদের যে ক্ষেত্রফলের অনুপাত, তাদের যে ভূমি, দেখো এইচ তো সবার এক, আর হাফটা তো কাটা যাবে,
যেহেতু এইচ আর হাফ দুটো কাটা যাবে, তাহলে ভূমির অনুপাত, এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটাই হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, বিষয়টা বোঝাতে পারলাম আশা করি। এবার দেখো, তাহলে 4, তাহলে ABD এই যে ত্রিভুজ, এটা যদি 4:5 বলেছে, তাহলে এটা যদি 4 হয়, তাহলে 4 রিপ্রেজেন্ট কাকে করছে? 60 কে। তাহলে 4 যদি রিপ্রেজেন্ট করে 60 কে, তাহলে 1 ইউনিট কতকে রিপ্রেজেন্ট করবে? 4 15 60। ঠিক আছে, 1 যদি 15 হয়, তাহলে 5 ইউনিট মানে কি? 5 ইউনিট মানে হচ্ছে কি 5 15 75। তাহলে আমার আনসার বেরোলি 75। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে, যদি এটা বুঝতে প্রবলেম হয় দেখো আমি একবার ভেঙে দেখাচ্ছি। 4:5 এটা হচ্ছে কি ত্রিভুজ ABD ত্রিভুজ ADC। ঠিক আছে, এই দুটো ত্রিভুজই হচ্ছে এটা। তাহলে এটা যদি আমি x ধরি, তাহলে ত্রিভুজ ABD ইকুয়াল টু 4x এর ক্ষেত্রফল, আর ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল হচ্ছে কি 5x। তাহলে 4x সমান 60, তাহলে x সমান হচ্ছে কি 15। তাহলে x যদি 15 হয়, তাহলে ADC যদি 5x হয়, তাহলে 5 × 15 ইকুয়াল টু 75। ঠিক আছে, কিন্তু এত ডিটেলস প্রসেস তো তোমার কম্পিটিটিভ এক্সামে চলবে না। তো বিষয়টা এটাই যে এক্সটেক্স ধরনের হিসাবের ক্ষেত্রে প্রয়োজনীয় 4 ইউনিট হচ্ছে কি 60, তাহলে 1 ইউনিট 15, তাহলে এটা 5 ইউনিট কত, এগুলো তোমাদের রেশিওতে জানতে পারবে বিষয়গুলো। তো আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত দিয়ে দিয়েছে আবারও 2 3 5। তাহলে ত্রিভুজটি, আচ্ছা কোণের অনুপাত দিয়ে দিয়েছে 2 3 5। কিসের অনুপাত দিয়েছে দেখো? কোণের অনুপাত। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কোণের অনুপাত কি দিয়েছে? 2:3:5। তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করছে ত্রিভুজটা কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু না সমকোণী। এবার দেখো বিষয়টা, সমবাহু তো নয়, সমদ্বিবাহুও নয়, দুটো বাহু, তাহলে এটা 2 2 থাকতো বা কিছু একটা থাকতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি হয় সমকোণী নয় বিষমবাহু। তাহলে সেটা আমরা বুঝবো কি করে? বুঝতেই পারছো যে তিনটে কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি, তাহলে 2 + 3 + 5 ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? 2 3 7 আছে 12, 12 2 10, সরি। আচ্ছা দেখো, তাহলে দেখো এটা, তাহলে 2 + 3 + 5 ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 3 5 আর 5 10, তাহলে 10 ইউনিট রিপ্রেজেন্ট করছে 180 ডিগ্রিকে। তাহলে 1 ইউনিট কত? 18। এবার এই 18-র সাথে আমাকে গুণ করে দেখতে হবে যে এটার মধ্যে কোনো একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা সমকোণী হয়ে যাবে, আর যদি এটা 90 ডিগ্রি না হয়, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ হবে। তাহলে 5 18 90 আমি দেখতেই পাচ্ছি, 5 18 90, তাহলে একটা কোণ হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটা আমার কি কোণ, সরি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলেছে? ABC একটি সমবাহু ত্রিভুজ। প্রথম পয়েন্ট কি? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার AB এবং BC এর মধ্যবিন্দু যথাক্রমে D এবং E। এবার ABC এর ক্ষেত্রফল is to ADEC এর ক্ষেত্রফল কত? সরি, ABC ক্ষেত্রফল এবং ADEC এর মানে অনুপাত চেয়েছে, তোমার ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। ঠিক আছে, বিষয়টা আঁকি তাহলে বুঝতে পারবে। সবার প্রথম কি বলে দিয়েছে যে ABC একটা সমবাহু ত্রিভুজ, যার 3টি বাহু সমান হবে ABC। AB বাহুর মধ্যবিন্দু আর AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি D এবং E। তাহলে ADE বলেছে না ABC বলেছে? সরি, ABC বলেছে, মানে গোটা ত্রিভুজটা ABC, মানে গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল। আর একটা কি? BDEC। এই ত্রিভুজ, এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। কি চেয়েছে? ABC ত্রিভুজ ইজ টু ট্রাপিজিয়াম কি আছে? BDEC
সি, এই দুটোর অনুপাত আমার কাছে চেয়েছে। আমরা এটা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, দেখো এটা একটু কনসেপচুয়াল ম্যাথ। তো সবার প্রথমে দেখো কি বলেছে যে ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এবি যদি এবির মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এডি সমান ডিবি, তাই তো? তাহলে এডি ইকুয়াল টু কি হবে? হাফ এবি, আর এই সমান হাফ এসি, কারণ এটাও এর মধ্যবিন্দু, এটাও এর মধ্যবিন্দু। এবার দেখো একটা কনসেপ্ট আমরা জানি কি, ভেদক মধ্যবিন্দু যে কনসেপ্ট সেটা হচ্ছে কি, যদি ডিই সমান্তরাল বিসি হয় তাহলে কি বললাম, যদি ডিই সমান্তরাল বিসি হয় এবং ডি এবং ই হচ্ছে কি মধ্যবিন্দু হয় এবি এবং এসি বাহু, যেটা তোমাকে কোশ্চেনেই বলে দিয়েছে, তাহলে কি হবে বলো তো? এই যে ডিই ইকুয়াল টু হাফ বিসি, এটা ভেদক মধ্যবিন্দুর যে উপপাদ্য সেখান থেকে এটা প্রমাণিত। ওকে, তাহলে এটা পাচ্ছি কি ডিই সমান হাফ ইকুয়াল টু হাফ ইন্টু বিসি। তাহলে এটা বুঝতে পারছি কি, এই যে ত্রিভুজটা গঠন হয়েছে এডিই, এই ত্রিভুজটাও কি সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটাও কি সমবাহু। তাহলে কি, এবার দেখো বোঝার সুবিধার্থে কি আমি এই গোটা বাহুটাকে ধরে নিচ্ছি কি এ, তাহলে এটাও এ, বিসিও এ এবং এসিও এ, তাহলে প্রত্যেকটা যদি এ হয়, তাহলে এগুলো যদি এ হয় তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে এ বাই টু, এটাও এ বাই টু, এটা হচ্ছে কি এ বাই টু। তাহলে আমরা বুঝতে পারছি যে এডি সমান এই সমান ডিই ইকুয়াল টু এ বাই টু, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এর যে ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো, এডিই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ বাই টু এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? √3/4 ইন্টু এ স্কোয়ার বাই 4, এটা আমরা পেলাম এডিই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার গোটা যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি বলো? এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার, তাই তো? √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে কি গোটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যেটা বাহু মানে হচ্ছে কি এ, আর এডি এর ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/2 ইন্টু বাহু মানে এর এ বাই টু। ব্যাস এইটুকুটাই বোঝা যে এর তিনটি বাহু হচ্ছে কি সমান, যেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের যে বাহু তার অর্ধেক। এই যে এই পয়েন্টটা তোমাকে প্রথমে ক্লিয়ার করতে হবে, কারণ কি যখন এটা বলে দিয়েছি কি এর মধ্যবিন্দু এটা, তাহলে এই দুটো বাহু সমান, এবং এটা কিভাবে সমান হলো সেটা তো তোমাকে দেখালাম। ঠিক আছে, এবার দেখো বড় ত্রিভুজটা থেকে এবিসি এই ত্রিভুজটা থেকে যদি আমি ছোট ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে আমি এই অংশটার ক্ষেত্রফল পাবো। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি? ডিবিইসির ক্ষেত্রফল কি হবে? আমাকে কি চেয়েছে? এই দুটোরই অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো ডিবিইসির ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? বড় যে ত্রিভুজ আছে এবিসি তার হচ্ছে কি √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা থেকে যদি আমি মাইনাস দিই এইটা √3/4 ইন্টু এ স্কোয়ার বাই 4। দেখো ক্যালকুলেশনটা কিন্তু সোজা, দেখতে এরকম লাগছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কারণ কি √3/4টা আমি রাখলাম, কারণ কি এটা কমন যাবে। দেখো √3/4 কমন গেল, এরপর কি বাকি থাকছে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তো এ স্কোয়ার থেকে যদি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 করা হয় তাহলে এটা কি বেরোবে? √3/4 ইন্টু 3a স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে ডিবিইসি
এর যে ক্ষেত্রফল বেরোলো DBEC, এর যে ক্ষেত্রফল বেরোলো সেটা হচ্ছে কি √3/4 ইন্টু 3a² 4। এটা এর ক্ষেত্রফল বেরোলো। আমার কাছে চেয়েছে কি ত্রিভুজ ABC is to DBEC, তাই তো? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু a², তাই তো? আর DBEC হচ্ছে কি √3/4 ইন্টু কি বেরোলো 3a²/4, 3a²/4 এটা বেরোলো। ঠিক আছে, এটা এবং এটা বেরোলো। এবার দেখো এখান থেকে √3 কাটলো, এই √3 কেটে গেল, a² কাটলো, a² কাটলো, তাহলে কি বেরোলো 1:3/4। এবার এটাকে আমি রেশিওতে করি, দুদিকেই 4 যদি গুণ করি, এদিকেও 4 গুণ করলাম, এদিকেও 4 গুণ করলাম, তাহলে এটার সাথে এটা কাটলো, আর এদিকে হচ্ছে 4:3। আনসার কি বেরোচ্ছে 4:3। ওকে, আনসার বেরোলো 4:3, এটাই তোমাদের আনসার। 1 একক দৈর্ঘ্যের 12টি লাঠি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? 1 একক দৈর্ঘ্যের 12টি লাঠি, তাহলে একক বলে দিয়েছে কি 1 একক, এবং ত্রিভুজও বলে দিয়েছে কি এরকম করে বানিয়েছে। ঠিক আছে, এরকম 12টা লাঠি দিয়ে একটা সমকোণী ত্রিভুজ বানিয়েছে। যাই হোক, আমি একটা বোঝার খাতিরে বললাম। ঠিক আছে, তাহলে যদি 1 একক প্রত্যেকটা লাঠি হয়, তাহলে এই যে ক্ষেত্র পরিসীমা সেটা কি হবে? 1 এককের 12টা লাঠি আছে, তাহলে পরিসীমা হচ্ছে কি 12 একক। এটা বোঝা গেছে কি যায়নি? 1 একক দিয়ে 12টা লাঠি দিয়ে বানিয়েছে, তাহলে চারপাশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 12টা লাঠির যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে কি এর পরিসীমা। 12টা লাঠির যে দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য, সেটাই হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা। তাহলে আমার কাছে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে পরিসীমা যদি 12 হয়, তাহলে এটা বুঝতে পারছো যে a + b + c, a + b + c = 12। আর আমার কাছে কি চেয়েছে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে? তাহলে এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু a ইন্টু b, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এবার দেখো এই 12 যে তোমাকে দিয়েছে 12 একক, তাহলে আমাকে একটা বিষয় যে ট্রিপলেট কিছু আছে নাকি সেটা আমাকে দেখতে হবে। ট্রিপলেট দেখো 3, 4, 5, এটা একটা ট্রিপলেট, খুবই কমন ট্রিপলেট এবং অনেকবার বলা হয়েছে। ঠিক আছে, দেখো 7 আর 5 হচ্ছে কি 12, তাহলে তিনটের যোগফল হচ্ছে কি 12 বেরিয়ে গেল। তাহলে আমি বুঝতে পারছি এ আর বি কি, কারণ বড় বাহুটা হচ্ছে কি 5, সেটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা হয় না। ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এটা, উচ্চতা ভূমি এটা, উচ্চতা এটা। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 2 এ 4, 2 3 এ 6, 6 একক। এটা হচ্ছে কি ক্ষেত্রফল। ট্রিপলেট গুলো এই জন্যই তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তো আজকে তোমাদের ত্রিভুজের 3টে পার্ট কমপ্লিট হলো, তো তার সাথে সাথে ত্রিভুজের ক্লাসও তোমাদের কমপ্লিট হলো। তো আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছো। তো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।